ভাবুন তো কি হবে যখন আধুনিক ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি মুখোমুখি হয় এক প্রাচীন ভয়ঙ্কর কুসংস্কারের। চলুন আজ আমরা এমনই এক গল্পের গভীরে যাব। এক তরুণ ইঞ্জিনিয়ারকে পাঠানো হয় এক প্রত্যন্ত গ্রামে, যেখানে প্রতি রাতে ঘড়ির কাঁটা ধরে নেমে আসে জমাট বাঁধা অন্ধকার। কেন? চলুন জেনে নিই। গল্পের শুরুতেই কিন্তু একটা ধাক্কা। গ্রামের এক মুরব্বী, যার মুখের প্রতিটা রেখায় যেন ভয় আঁকা, এই ভয়ঙ্কর সতর্ক বার্তাটা দেন। তার কথা শুনেই বোঝা যায় ওই পাওয়ার হাউসটা শুধু একটা পুরনো বিল্ডিং নয়, ওটা আক্ষরিক অর্থেই মৃত্যুর দরজা। আর এখান থেকেই গল্পের আসল রহস্যটা দানা বাঁধতে শুরু করে। গল্পের কেন্দ্রে আছে সমীর, একদম ইয়ং ব্রাইট একজন ইঞ্জিনিয়ার। তাকে পাঠানো হয়েছে নিমখেড়া নামের এক অদ্ভুত গ্রামে। গ্রামটা যেন বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা, যেখানে সময় থমকে গেছে। ওর কাজ হলো গ্রামের প্রতিদিনের পাওয়ার কাটের সমস্যাটা ঠিক করা, যা গ্রামবাসীদের জীবনে একটা অভিশাপের মতো। ব্যাপারটা অদ্ভুত, কারণ এটা কোনো সাধারণ পাওয়ার কাট না। একদম ঘড়ির কাঁটা ধরে ঠিক সন্ধে 7টায় বিন্দুমাত্র এদিক ওদিক হয় না, পুরো গ্রামটা নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে যায়। কিন্তু শহরের ছেলে সমীরের যুক্তিবাদী মন এসবের মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। ওর কাছে এটা একটা সাধারণ টেকনিক্যাল ফল্ট, যা ও চুটকিতে ঠিক করে দেবে। কিন্তু সমীর যখন গ্রামের মুরব্বীদের সাথে কথা বলতে গেল, তখনই আসল ঝামেলাটা শুরু হলো। তারা এই পাওয়ার কাটের জন্য এমন সব কারণ দেখাতে শুরু করল, যা শুনে সমীরের মাথা খারাপ হওয়ার জোগাড়। তাদের মতে এখানে কোনো বিজ্ঞান কাজ করে না, কাজ করে এক অশুভ শক্তি। তো এখানেই গল্পের মূল সংঘাতটা স্পষ্ট হয়ে ওঠে। একদিকে সমীরের লজিক, ও ভাবছে হয়তো কোনো তার ঢিলে হয়ে গেছে বা ট্রান্সফরমারটা পুরনো, আর অন্যদিকে গ্রামের লোকদের মনে গেঁথে থাকা সেই শীতল ভয়ঙ্কর বিশ্বাস। তারা বলছে না, বিদ্যুৎ নিজে থেকেই বন্ধ হয়ে যায়, কারণ ওই পাওয়ার হাউসের রাস্তাটা আসলে মৃত্যুর দরজা। সমীর তো এসব শুনে হেসেই উড়িয়ে দিল। বলল, আরে আমি এখানে কাজ করতে এসছি, ভয় পেতে না। কাল সকালেই আমি যাচ্ছি ওখানে। তার বিশ্বাস, এই লোকেরা আসলে ভয়ে আসল সমস্যাটা দেখতেই পাচ্ছে না, আর সেই পারবে এই রহস্যের সমাধান করতে। কিন্তু সেই রাতেই যা ঘটার ঘটে গেল। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঝড়ের শব্দের সাথে পাল্লা দিয়ে সমীরের ঘরের বাইরে থেকে ভেসে আসতে থাকল অদ্ভুত সব শব্দ, যা এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছে। প্রথমে জানালার কাচের খটখট আওয়াজ, তারপরেই মনে হলো কেউ যেন ভেজা মাটিতে খালি পায়ে বাইরে হাঁটছে, আর তারপরেই একটা হিমশীতল ফিসফিসানি, সাহেব সাহায্য করবেন। সব শেষে দরজায় 3টে ধীর মাপা করাঘাত। পরপর এই ঘটনাগুলো উত্তেজনাকে একদম চরমে পৌঁছে দিল। দরজা খুলতেই সমীর দেখল সোমেশ নামের এক যুবক দাঁড়িয়ে আছে। তার মুখটা, কি বলবো, এতটাই সাদা যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। সে খুব ডেসপারেট হয়ে তার অসুস্থ মায়ের জন্য সাহায্য চাইতে এসেছে। প্রথমে তো সমীর রাজিই হচ্ছিল না, কিন্তু ছেলেটার কাতর অনুরোধে ওর মনটা গলে গেল। অনিচ্ছা সত্ত্বেও রাজি হল, আর তারপরেই সোমেশের পেছন পেছন হাঁটা দিল সেই নিষিদ্ধ পথে, যে পথটা সোজা চলে গেছে পুরনো কুয়ো আর সেই অভিশপ্ত পাওয়ার হাউসের দিকে। যেতে যেতেই সমীরের একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল, যা তার শিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। সোমেশের পায়ে কোনো শব্দ হচ্ছে না, মনে হচ্ছে যেন ও মাটির উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। এই অস্বাভাবিক নীরবতাটা একটা বড় বিপদের সংকেত, যা সমীর তখনও বুঝেও বুঝতে পারছিল না। অবশেষে ওরা পৌঁছালো একটা ভাঙাচোরা বাড়িতে, আর সেখানে ঢোকার সাথে সাথেই একটা তীব্র পচা গন্ধে সমীরের দম বন্ধ হয়ে আসার জোগাড়, যেন কিছু একটা মাইনো ধরে পচছে। এই দুর্গন্ধ আর ভুতুরে পরিবেশটা সমীরকে বুঝিয়ে দিল যে কিছু একটা ভয়ঙ্কর ভুল হতে চলেছে। আর তখনই আসল সত্যিটা সামনে এলো। জানা গেল 2 বছর আগে এক ঝড়ের রাতে একটা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল, আর সেই দুর্ঘটনায় সোমেশ আর ওর মা দুজনেই কারেন্টের শকে মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, গ্রামের লোকেরা সবটা দেখেও ভয়ে ওদের বাঁচাতে এগিয়ে আসেনি। আর আজ তাদের অতৃপ্ত আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছে। সোমেশের আত্মা এবার আসল কথাটা বলল। খুঁটিটা তৃষ্ণার্ত, গ্রামের আলো ফেরাতে হলে ওর একটা বলি দরকার। আমার মা তখনই শান্তি পাবে যখন কেউ ওই খুঁটিটা নিজের হাতে স্পর্শ করবে। মানে বুঝতেই পারছেন, সমীরকে আনা হয়েছে জীবন বাঁচানোর জন্য নয়, বরং বলি দেওয়ার জন্য। এক ভয়ঙ্কর ফাঁদ। ব্যাস, সমীর বুঝে গেল ও কি ভয়ঙ্কর এক ফাঁদে পড়েছে। এখন একটাই রাস্তা খোলা, দৌড়। নিজের জীবন বাঁচাতে ওকে দৌড়াতে হবে। গল্পের ক্লাইম্যাক্স এখান থেকেই শুরু।
আর ঠিক তখনই সোমেশের সেই বন্ধুত্বপূর্ণ মুখোশটা পুরোপুরি খসে পড়ল। তার চোখে আর সাহায্যের আকুতি নেই, আছে শুধু প্রতিশোধের আগুন। তার বরফ শীতল হাতটা যখন সমীরের ঘাড়ের দিকে এগিয়ে এলো, তার আসল ভয়ঙ্কর রূপটা প্রকাশ পেল। আত্মাটা চিৎকার করে তার কাজের যুক্তি দিল। সে সমীরকে দায়ী করল, কারণ সে সেই সিস্টেমের অংশ যা তাদের ভুলে গিয়েছিল। আত্মাটা বলল, চুপ করে থাকাও একটা অপরাধ। আজ তোমাকেও সেই বিদ্যুতের জ্বালা সহ্য করতে হবে, যা আমাদের সব স্বপ্ন পুড়িয়ে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে ঝড়ের এক ঝাপটায় দরজাটা সজোরে খুলে গেল, আর সমীর এক মুহূর্ত নষ্ট না করে ঝড়ের রাতের সেই অন্ধকারের মধ্যে দৌড় লাগাল। এখান থেকে শুরু হলো তার বাঁচার জন্য এক মরিয়া দৌড়। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, আমাকে দৌড়াতে হবে যে কোনো মূল্যে, এখান থেকে দূরে গ্রামের দিকে, আলোর দিকে। এই আর্তনাদটাই তার বাঁচার একমাত্র সম্বল। কিন্তু দৌড়ালেই তো হলো না। পেছন থেকে ভেসে আসছে সোমেশের সেই হাড় হিম করা হাসি আর ওর মায়ের আর্তনাদ। ওরা ওর পিছু ছাড়েনি। পালানোর পথটা তাই আরও বিপজ্জনক, আরও ভয়ঙ্কর হয়ে উঠল। দৌড়াতে দৌড়াতে ও শেষ পর্যন্ত সেই পুরনো কুয়োটার কাছে এসে পৌঁছাল। হ্যাঁ, সেই কুয়ো যেটার ব্যাপারে ওকে প্রথম দিনই সতর্ক করা হয়েছিল, যেটাকে গ্রামের লোকেরা বলে জমের দরজা। আর এই গল্পটা এখানেই শেষ হচ্ছে একটা রুদ্ধশ্বাস প্রশ্ন নিয়ে। সমীর কি পারবে ওই জমের দরজা থেকে পালাতে, নাকি গ্রামের সেই জমাট বাঁধা অন্ধকারে ও হারিয়ে যাবে চিরদিনের মতো? এই উত্তরটা হয়তো আর কখনোই জানা যাবে না।